নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। প্রথমেই আপনাদের সবাইকে আমি এই ইউটিউব বা আমার টেলিগ্রাম বা যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আমার কাছে ক্লাস করেছেন কিংবা সেমিনারে গেছেন, সবাইকে আমি আমার একটা এক্সটেন্ডেড পরিবার হিসেবে ভাবি। সেই পরিবারের সবাইকে কাল রঙের উৎসব, হোলি, বসন্ত উৎসব, যে যেরমভাবে আছেন ভালো থাকুন, খুব মজা করে দারুণ করে হোলি খেলুন এবং এই হোলির রং যেন আপনাদের জীবনে এবং মার্কেটে লাগে, খালি লাল রংটা ছাড়া। এখন আমরা একটু সবুজ দেখতে চাই আর কি, যার যা পোর্টফোলিও সব হয়ে আছে সব যেন সবুজ রঙে ভরে যায়, এই আশা রেখে কালকের দিনটা খুব ভালো করে উদযাপন করুন। হোলি একটা রঙের উৎসব। এই রং তো শুধু খেলার রং নয়, মনেরও রং। সব দিক দিয়ে ভালো করে কালকের দিনটা এনজয় করুন। বিশেষ করে হোলিতে আপনাদের একটু এই কথাগুলো বলবো, সেই জন্যই আজকের ভিডিওটা করলাম। কারণ সাধারণত পরপর দুটো দিন আমি ভিডিও করি না, কিন্তু এত বড় একটা উৎসব সবার, সারা ভারতবাসীর, সেখানে আপনাদেরকে একটু যদি না কিছু বলি কীরকম একটা লাগলো। যাই হোক, মার্কেট আজকে সকালবেলা প্লাস থেকে আবার লাস্টে 400-র নিচে বন্ধ করলো। এটা একটু নেগেটিভ। যদি আপনি শুধু স্ক্রিন দেখেন, শুধু স্ক্রিন, অন্য কিছু নয়, তো সেক্ষেত্রে 400-এর নিচে বন্ধ করাটা ভালো না আর কি। 400-র আপনি যদি আজকে যারা ওয়াই দেখেন, ওপেন ইন্টারেস্ট দেখে ট্রেড করেন, তারা দেখেছেন 400-ই আমাদের সবথেকে বেশি ওয়াই ছিল নিচের দিকে, আর ওপরের দিকে ছিল 550-600। তো মার্কেট একদম বাধ্য ছেলের মতো ওখানে গেছে এবং 400-র ওয়াইতেই বন্ধ করছে। 397 2-3 টাকা, মানে যারা 400 ওয়াই বেঁচেছিল তাদের পয়সা যায়নি আর কি, কারণ 2-3 টাকা দিয়ে তারা কিনে নিল, তাদের কিছু পয়সা থেকেছে। তো সেই হিসাবে মার্কেট পুরোপুরি রেঞ্জ বাউন্ড, যেরকম ভাপা হচ্ছিল যে 250 ওপর দিকে 550, এই রেঞ্জটার মধ্যে মার্কেট ঘুরে বেড়াবে। তো মার্কেট প্রথম দুদিন ওপরের দিকে বারবার ট্রাই নিয়েছে, 600টা পেরোতে পারেনি। এখন দেখা যাক, আর দুদিন নিচে দেখবেন 320 থেকে সাপোর্ট নিয়েছে। আপনারা যারা, আমি দেখবেন রোজ একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিই, তাতে গত দুদিন, আজকের দিনটা ছাড়া তার আগের দুটো দিন দেখবেন আমি 250 to 325 দিয়েছিলাম। আমি ভাবছিলাম হয়তো 250-300 একবার ভেঙে আসতে পারে, কিন্তু না, 325-এর যে প্রথম সাপোর্ট তারই আশেপাশে 320 থেকে গত দুদিনই লো করেছে। আজকে মার্কেট সেই অবধি যায়নি, আজকে 380 প্রথমে ওপরে গেছে, ফলে আজকে মার্কেট প্রথমে পজিটিভ থেকে লাস্টের দিকে একটা সেল হয়েছে। তার কারণ কালকে যদি আপনি এফআইআই ডাটা দেখেন, কালকে এফআইআই যদিও স্টকে হয়তো বাই হয়েছিল, স্টক ফিউচারে বাই ছিল, কিন্তু কালকে 2000 কোটি টাকার ওপর ক্যাশে বেঁচেছিল এবং ইন্ডেক্সও অল্প বিক্রি ছিল। পুরো মাসটা যদি আপনি লক্ষ্য করেন, কখনও এফআইআইয়ের লং পজিশান 15-16%-এর ওপর যায়নি। এটা খুব কম দেখা যায়, মানে একটা প্রলং টাইম ধরে 15-16%-এর ওপর এফআইআই লং পজিশান যাচ্ছে না এটা। তো এখন মেনলি যেগুলো আপনাদের বলি, তাতে আবার অনেকের আপত্তি আছে, আপনি রোজই একই কথা বলেন ডলার ইন্ডেক্স। আর দাদা, ডলার ইন্ডেক্সই সব, ডলার ইন্ডেক্সের উপর অনেক কিছু নির্ভর হয়। এগুলো নিয়ে একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। কারণ ডলার ইন্ডেক্স ওপর আপনার যে কারেন্সিটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এই যে ট্যারিফ চলছে, ট্যারিফের জন্য প্রতিটা কারেন্সি ডিভ্যালুয়েশন কারেন্সি সেই দেশই চাইছে। এই যে ডিভ্যালুয়েশনটা হচ্ছে, আপনি ভাবছেন যে ইকোনমি খারাপ হয়ে যাচ্ছে, তা তো কিন্তু নয়। আপনাকে যদি মার্কেটে টিকে থাকতে হয়, বাইরের মার্কেটে যদি আপনার জিনিসটা বেচতে হয়, তাহলে আপনাকে কারেন্সি ডিভ্যালুয়েট করতে হবে, নাহলে আপনি ওখানে ওই যে আপনার উপর ট্যারিফ চাপিয়ে দেবে, সেখানে আপনি ওখানে কম্পিটিশান করতে পারবেন না। তো এই সব কারণে এই ডলার ইন্ডেক্সের জন্য সুবিধাটা কি, ডলার ইন্ডেক্স যদি নিচে আসে তাহলে ডলারও নিচে আসবে। সেক্ষেত্রে ইমার্জিং মার্কেট একটা জানবেন, ইমার্জিং মার্কেটে সবসময় লো ডলার ইন্ডেক্স ইমার্জিং মার্কেটে পয়সা আসার দিকে হেল্প করে। এবং ওদের মার্কেট যদি বেশি খারাপ হয়, সেটা ইমার্জিং মার্কেটের পক্ষে খারাপ নাও হতে পারে। মানে যতটা আপনি ভাবছেন যে ওটা খারাপ হলে আমার ততটা খারাপ হবে, মানে এটা ব্লেসিং ইন ডিসগাইজও হতে পারে। আমেরিকান মার্কেট যদি বেশি পড়ে, সেখানে রিটার্ন যদি কম থাকে, তো সেখানকার লোকেদের তো আপনি আপনার কাছে ধরুন টাকা আছে,
আপনার লাস্ট আইডিয়া কী বলুন তো, যেখান থেকে হোক আমাকে টাকাটা বাড়াতে হবে। আপনার জানার দরকার নেই কোন মার্কেটে আপনি লাগাচ্ছেন, চায়না মার্কেট হোক, ব্রাজিল মার্কেট হোক, ইন্ডিয়ান মার্কেট হোক, আমেরিকান মার্কেট হোক। কিন্তু আপনি যদি একজন আমেরিকান হন, আপনি তো সবসময় চাইবেন যে আপনার মার্কেট থেকে রাখা মানে আপনি খালি শুধু ধরুন আমেরিকান বন্ডে আপনি ইনভেস্ট করে দিয়েছেন, তো সেখানে আপনার 4.5-5% আপনি এমনিতেই পাচ্ছেন। কিন্তু এই মার্কেটে আসতে গেলে তাহলে আপনার ইকুইটি মার্কেট মানে সবসময় 5-6%-এর রিস্ক থাকতে হবে, এই টাকা আসতে হবে, মানে 12-13-14% যদি না রিটার্ন হয় তাহলে আপনার লাভ নেই অন্য মার্কেটে টাকাটাকে ইনভেস্ট করার। সেই কারণে যতদিন না ওই জায়গাটা এফআই বুঝতে পারছে যে 12-14%-এর মতো রিটার্ন আসতে পারে, হয়তো এফআই ব্যাক করছে না। কিন্তু আপনি দেখুন ব্রোকারেজগুলো দেখুন, মর্গান স্ট্যানলির মতো সংস্থা বুল কেস সিনারিও আবার অন্যভাবে দেখবেন না, বুল কেস সিনারিওতে 2025-এর সেন্সেক্সের টার্গেট দিচ্ছে 1,05,000। বুল কেস সিনারিও 1,05,000 মানে মোটামুটি 32-34,000 নিফটি ধরে নিন বুল কেস। বিয়ার কেস সিনারিওতে কিন্তু আমি যা দেখলাম অ্যাভারেজ যারা মোটামুটি যতগুলো সংস্থার বিভিন্ন রিপোর্ট আমি দেখলাম, তাতে অ্যাভারেজ টার্গেট ইন 2025 তারা কোথা থেকে দিচ্ছে আমাদের 25,000-27,000-এর মধ্যেই রয়েছে। 25,000 থেকে একটা ব্রোকারেজ সংস্থা মনে হয় 23,700 টার্গেট দিয়েছে যতগুলোর মধ্যে আমি দেখলাম, আর দুজন মনে হয় 24,000-এর ঘরে, বাকি সব 25,000-এর ঘরে, 25,000-26,000-এর মধ্যে ম্যাক্সিমাম। তার মানে এখান থেকে সবগুলোতেই 10-15% তারা ভাবছে তারা উপরে যেতে পারে। কি হবে সেটা তো সময় বলবে, 10-15% উপরে যাবে না 10-15% নিচে যাবে, সেটা 31 ডিসেম্বর 2025-এ আমি আপনি আবার হিসাব করতে বসবো যে মার্কেটটা কি হলো তার নির্ভর করবে হচ্ছে কি গ্লোবাল ইভেন্ট এরপরে আসে। ধরুন এই যে রাশিয়া ইউক্রেনের ঝামেলাটা মিটে যাচ্ছে, পজিটিভ। ভারতের মার্কেটে কালকে দেখেছেন ইনফ্লেশন এসছে, আইআইপি এসছে, দুটোই পজিটিভ। কিন্তু আমরা পজিটিভ কিছু আপনার সেন্সেক্সে শো করছে না। একইভাবে আমেরিকান মার্কেটে যে ইনফ্লেশনটা এসছে সেটাও পজিটিভ। তো এই পজিটিভগুলো আপনি এখন আপনার শেয়ারের দামে বা নিফটিতে দেখতে পাচ্ছেন না। হয় একই সময় 26,000-এ নেগেটিভগুলো আসছিল, আপনি সেগুলো নিফটিতে দেখতে পাচ্ছিলেন না। প্রতিদিন খারাপ খবরের পরও নিফটি বাড়ছিল, তার কারণ হচ্ছে ওভারবট মার্কেট যেন অনেক দিন ওভারবট থাকতে পারে। একইভাবে এই মার্কেট অনেকে বলছেন না এটা ওভারসোল্ড নয়, দাদা আমি যতটুকু ওভারসোল্ড বুঝি এটা ওভারসোল্ড মার্কেট, অন্ততপক্ষে এখন ওভারসোল্ড মার্কেট। কিন্তু এখন মার্কেট কালকে যদি একটা ইভেন্ট হয়, আপনি বললেন হয়তো আপনি বললেন ওভারসোল্ড, আবার মার্কেট দেখুন 1000 পয়েন্ট পড়ে গেল, হতে পারে। এটা তো ডাইনামিক, আপনি আজকে বসে বুঝতে পারছেন না তো কালকে কিছু ঘটতে চলেছে, হতে পারে এমন কিছু ঘটলো। ভালো মার্কেট এই জায়গা থেকে দেখবেন আপনি, বুল মার্কেটে হচ্ছে সব থেকে ভালো খবরে বুল মার্কেটের এন্ড হয়, আর সব থেকে খারাপ খবরে বিয়ার মার্কেটের এন্ড হয়। কারণ 26শে মার্চ 2020 লকডাউন হচ্ছে, এর থেকে খারাপ খবর তো হতে পারে না। 3-6 মাস কোথাও কোনো কাজ হবে না, মানে ইকোনমিক কোনো রকম টাকা রোল করার কোনো ব্যাপারই নেই, ঠাপ মেরে যাওয়া যাকে বলে, যে পুরো ব্যবসা সব বন্ধ। সেই জায়গা থেকে মার্কেট সেদিনকেই লো করেছে। তো মার্কেটের এটা স্বভাব, মার্কেট আগে থেকে আপনার হিসাব করে নেয়। তো মার্কেট যখন বুঝবে যে না এই সব কিছু হয়ে গেছে, তখন মার্কেটের মতো হিসাব করবে। কিন্তু যারা ইকোনমিস্ট, 2-4টে আমি পডকাস্ট দেখছিলাম, বিভিন্ন ইকোনমিস্টদের সঙ্গে যারা কথা বলছেন, তারা যা বলছেন যে মার্কেট যদিও ভ্যালুয়েশন ঠিকঠাক আছে, তবে মনে হচ্ছে না এটাই লো। অনেকের এই ধারণা মার্কেট আর একটু এপ্রিল-মের দিকে খারাপ হতে পারে, এটা অনেকের ধারণা। এখন ধারণাটা অ্যাকচুয়াল হবে না ভালো হয়ে যাবে সেটা অন্য ব্যাপার। কিন্তু এবার আপনি দামগুলোই আসুন, ভ্যালুয়েশনে আসুন। নিফটি ভ্যালুয়েশন নিয়ে আপনাকে আগেই বলেছি যে 10 বছরের যে আমরা ভ্যালুয়েশন করি সেটার থেকেও নিফটি 0.4% নিচে ট্রেড করছে। স্টকগুলোর ভ্যালুয়েশন দেখুন, বিশেষ করে যেগুলো আপনার লার্জ ক্যাপ স্টক, আমার মনে হয় লার্জ ক্যাপ স্টক বেশ ভালো ভ্যালুয়েশনে আসতে চলেছে। অনেকগুলো এসেই গেছে, আমি যেগুলো দামগুলো দিয়েছিলাম সেগুলো আসা মানে সেগুলো হচ্ছে মাউথ ওয়াটারিং ভ্যালুয়েশন। সবসময় যে সে ভ্যালুয়েশনে আসবে তা নয়। যেমন রিলায়েন্স বলেছি 1000 থেকে 950 থেকে 1050, 950 থেকে 1050 রিলায়েন্স দেখলে অন্য কি আছে না আছে
সেটা না ভেবে আপনাকে কিনে রাখতে হবে, যদি না রিলায়েন্সের পার্টিকুলারলি রিলায়েন্সের কোনো খারাপ খবর আসে, মার্কেট যাই হোক না কেন আপনি জানবেন এটা 3-4 বছরে আপনাকে খুব ভালো একটা রিটার্ন দিয়ে যাবে। এখন এই খুব ভালো রিটার্ন মানে আপনি কি বোঝেন? দেখুন, সোজা হিসেব একটা মার্কেটে একটা কথা আছে, ওয়েলথ ক্রিয়েট করতে গেলে 16% সিএজিআরের দরকার হয়। 16% সিএজিআরে যদি আপনি আপনার টাকাকে বাড়াতে পারেন তাহলে সেটা ওয়েলথ ক্রিয়েট করে দেবে। তো সেইটুকু যদি আপনি কোনো স্টকে বুঝতে পারেন যে এই ভ্যালুয়েশানে এলে এটা 16% সিএজিআর দেবে, তো ইটস এ গুড ভ্যালুয়েশন। সেরকম ভ্যালুয়েশন কে আছে? অনেক শেয়ার আছে। আমার যেটা মনে হয়, যেরকম ধরুন যদি কোনো কারণে 850-900 অ্যাক্সিস ব্যাঙ্ক আসে, মাউথ ওয়াটারিং ভ্যালুয়েশন। আজ যদি না ইন্ডিভিজুয়ালি আবার এই ইন্দাসিন্দার মতো কোনো খবর বেরোয়, সেটা আমার জানা নেই, সেটা নিয়ে আমি হিসাব করব না। যদি এলটি কোনো কারণে 2500 থেকে 2800-র মধ্যে আসে, মাউথ ওয়াটারিং ভ্যালুয়েশন, আপনি নিতে হবে আপনাকে ওখানে। এখান থেকে 16% পাওয়ার চান্স সবচেয়ে বেশি। মার্কেট ইজ এ প্লে অফ প্রবাবিলিটি, সেই অনুসারে সব থেকে বেশি। একইভাবে আপনি যদি কোনো কারণে হিরো মোটর যদি 2800 থেকে 3200 টাকার মধ্যে পান, দ্যাটস এ গুড ভ্যালুয়েশন। তো ভ্যালুয়েশন ভালো হলে আপনাকে ভালো বলতে হবে। একইভাবে যে ভ্যালুয়েশানে ধরুন টাটা মোটর, জানি ওখানে ট্রাম্প ট্যারিফ লাগাতে পারে 25% ওপরে, জেএলআর এগুলো বিক্রি নিয়ে প্রবলেম আছে, যেহেতু ওইটা আমেরিকান মার্কেটের সঙ্গে একমাত্র টাটা মোটর যুক্ত, টাটা মোটর নিয়ে একটু টেনশন আছে, তবু এটা ভালো ভ্যালুয়েশন। আপনি যাই বলুন না কেন, এটা ভালো ভ্যালুয়েশন হিসাবে এটা খারাপ নয়। এশিয়ান পেন্টস এত খারাপ হয়েছে, আমি জানি যে আগের মতো সেই প্রিমিয়াম আপনি পাবেন না, যে এটা তো আর একার মার্কেট নেই এখন, এটা সেই জন্য মনোপলি প্রিমিয়াম আপনি পাবেন না। তা সত্ত্বেও যে ভ্যালুয়েশনে আসছে, যদি ক্রুডের দাম খুব বেশি না বাড়ে, ইটস এ গুড বাই। 16% সিএজিআর আপনি আশা করতে পারেন। এখন ক্রুডের দামটা কি হবে? অনেকে আবার আশা করছেন যে মিডল ইস্ট টেনশন বাড়তে পারে, কারণ কিছু কিছু প্রভোকেশন আসছে ইসরায়েল এবং ইরানের তরফ থেকে। সেক্ষেত্রে যদি আবার ক্রুডের দাম বাড়ে, সেক্ষেত্রে আবার ক্রুড যে কোম্পানিগুলো ক্রুডের জন্য নির্ভর করে তারা আবার ভালো হবে, কিন্তু মার্কেটের পক্ষে বা ভারতের পক্ষে ক্রুডের দাম বাড়াটা খুব বেশি বাড়াটা, মানে খুব পড়লে যে ভারতের বেশি লাভ হয় তা নয়। ভারতের তো একটা ক্রুড বাস্কেট আছে, মোটামুটি ধরে নিন আমরা সব থেকে ভালো আছে আমাদের যদি ভ্যালুয়েশনটা $70 থেকে $85 মধ্যে থাকে। তো এরমভাবে আপনাকে ভাবতে হবে মার্কেট তো কোথায় যাবে। এবার আপনি যদি এখান থেকে 20% নিচে ভাবেন, আমি যে কথা বলেছি আবার, আপনার যে টাকাটা আছে 5 ভাগে ভাগ করুন, প্রতি 4%-এ 20% করে লাগান, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি তো জানেন না কোথায় যাবে। তো সেই জন্য যেখানে ভাবছেন সেখান থেকে আপনি আপনার ইনভেস্টমেন্টের একটা ছোটো পার্ট শুরু করতে পারেন। সেটাকে আমি 5 ভাগে বললাম, আপনি ইচ্ছে করে 10 ভাগে ভাঙতে পারেন, 10% করে লাগালেন, 20 ভাগে ভাঙতে পারেন, 5% করে লাগালেন। আপনার যেরকম ভাবনা কত অবধি নিচে যাবে সেই হিসাবে। যাই হোক, ভালো থাকবেন। মার্কেট মোটামুটি ঠিক আছে, 22,250, 550, যদি কোনো একদিকে বাড়ে ভেঙে যায় তখন আবার ভাবা যাবে যে মার্কেটে কোথায় যাচ্ছে। আপাতত এটাই রেঞ্জ। কালকে হোলি আছে, ভালো করে হোলিটা আপনারা এনজয় করুন, ভালো থাকুন, নমস্কার।